কংস মামা তার জীবনে যতগুলি জঘন্যতম কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে জঘন্যতম কাজ ছিল আজকের ঘটনাটা, যেটা বর্ণনা করব। মানে উনি তরুণদের ধ্বংস করেছেন। বলা হয়ে থাকে যে একটা সমাজকে যদি ধ্বংস করতে হয়, তাহলে তরুণদেরকে ধ্বংস করে দিতে হবে। বা যদি তুমি মনে করো যে এইখানে তোমার কোনো কম্পিটিটর দাঁড়িয়ে যাচ্ছে বা তোমাকে কেউ ছাড়িয়ে যেতে পারে, তাহলে তুমি ওই সমাজের যারা তরুণ থাকবে তাদেরকে তুমি ধ্বংস করে দাও। কংস মামা এই কাজটা করেছেন। তার মানে কি উনি ভয় পাইতেন তরুণদের? বা উনি উনি ভয় পাইতেন না। আমি শিওর যে উনি মানে এটাই চেয়েছেন যে কেউ যেন কখনো উনার থেকে বড় হয়ে যেতে না পারে, ছাড়াইয়া যেতে না পারে উনাকে। এটা উনার অসংখ্য উদাহরণ আছে আমার কাছে, যে উনি এটা পছন্দ করতেন না যে কেউ উনাকে টপকে যাক, কেউ উনাকে উনার থেকেও ভালো করুক, বা সমাজে উনার থেকেও বেশি প্রতিষ্ঠিত হোক জীবনে, জীবন যুদ্ধে। এটা উনি চাইতেন না। সেজন্য উনি অনেক মানুষকে ল্যাং মেরে ফেলে দিয়েছেন বা তাদেরকে ধ্বংস করেছেন। আর শেষ পর্যন্ত যে কাজটা করেছেন, যে এইটা করতে করতে উনি এতটা অভ্যস্ত হয়ে গেছিলেন সারা জীবন, যে উনার কাছে উনি তরুণদেরকেও পর্যন্ত ছাড়েন নাই। উনার পাড়ার যে তরুণরা আছে তাদেরকেও উনি ছাড়েন নাই। এবং সেটা কিভাবে ঘটলো আজকের ভিডিওতে এটা বর্ণনা করব। তো আপনাদের স্বাগত জানাচ্ছি, যে যেখানে বসে আমার কথাগুলি শুনছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই তরুণদের এই সংগঠনটার নাম ছিল একাদশ সংঘ। ছিল বলতে এখনো আছে। তো এই একাদশ সংঘের প্রথম জন্মটা, এটা তাদের দ্বিতীয় জন্ম। এখন যেটা আছে এটা তাদের দ্বিতীয় জন্ম, কংস মামার পতনের পরে। বাট প্রথম জন্মটা হয় সম্ভবত 17 বা 18 সালের দিকে আর কি। এই তরুণরা আমাদের এই যে পাড়াটা, বারুই পাড়া, মহিচেল গ্রামের যে পাড়াটা, এই পাড়ার ভিতরেই তাদের পরিধি। এই পাড়ার 100 ছেলের মানে সদস্য নিয়ে, একদম উঠতি বয়স, যাদের বয়স হবে তখন 21 থেকে শুরু করে সর্বোচ্চ 28, এই উঠতি বয়সের তরুণরা মিলে একটা সংগঠন করলো, নাম দিল একাদশ সংঘ। তারা আর কিছুই না, মানে একদম সাধারণ কিছু সমাজসেবামূলক কাজকর্ম তারা করতো, এবং বিভিন্ন পূজা আশ্রা বা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম বা সমাজসেবামূলক প্রোগ্রামগুলি তারা করত। আর বুঝতেই পারছেন যে একেবারে কেউ কর্মজীবনে মাত্র প্রবেশ করেছে, আর ম্যাক্সিমামই ছিল ছাত্র। তো এদের হাতে তো আর সেরকম বড় কোনো টাকা পয়সা নাই যে এরা অনেক কিছু করে ফেলবে। জাস্ট সাধারণ প্রোগ্রাম বা অল্প কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম তারা করত। এর মধ্যে সবচেয়ে এবং তারা যখন এই সমিতিটা শুরু করে, তাদের সবচেয়ে যেই প্রোগ্রামটা মানে বেশ জনপ্রিয়তা পাইল, সেটা ছিল একটা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান। ইয়েতে আমাদের এখানে এক ভদ্রলোকের একটা মন্দির করেছিলেন, ঠাকুরবাড়ি বলে আর কি। তো এই সে চক্রবর্তী সাহেবদের বাড়িতে একটা মন্দির করেছিলেন চক্রবর্তী সাহেবরা। সেখানে তারা ওই লোকনাথ বাবার সম্ভবত জন্মতিথি বা মৃত্যুতিথিতে, বা কোনো একটা লোকনাথ ব্রহ্মচারীর কোনো একটা অনুষ্ঠানে দিনকে স্মরণ করে তারা প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করতেন। এটা গ্রামে তারাই নতুন করে নিয়ে আসছেন। এর আগে শুধু এটা বারোদিতে প্রচলন ছিল, বা অন্য অন্য জায়গায় প্রচলন থাকলেও কুমিল্লাতে বা আমাদের এই পাড়ার ভিতরে প্রচলন ছিল না। যার কারণে তারা যখন এটা শুরু করেছেন এবং সবাই এটাকে নতুনত্ব পেয়ে সবাই এটাকে সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং সবাই অংশগ্রহণ করতে শুরু করছে, তারাও এটা দিয়ে বেশ মানে 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 গর্ববোধ করতেন, বা তারা বেশ প্রাণোচ্ছল বোধ করতেন যে এমন একটা সাকসেসফুল প্রোগ্রাম তারা আয়োজন করতে পেরে। তো যখন তারা এই প্রোগ্রামটা করতে যান, তখনই
কিছু ভুল তারা করেছিলেন। সেটা হলো যে এই প্রোগ্রামটা তারা যে বাড়িতে করতে গিয়েছিলেন, যে ঠাকুর বাড়ির কথা বললাম, এটা সেখানে করার আগে আমি তাদেরকে ওয়ার্ন করেছিলাম যে তোমরা ওখানে যাইও না। কারণ ওই যে বললাম যে এদেরকে কিছু সিনিয়র হিসেবে এদেরকে কিছু ছোটকা ছাটকা পরামর্শ দিতাম, বাট যেটা ভালো মনে হইতো আর কি, যে তাদেরকে এই পরামর্শটা এই জন্য দিয়েছিলাম ওই বাড়িতে না করার জন্য। কারণ আসলে ওই বাড়িতে যে লোকনাথ আশ্রমটা করা হয়েছে, এটা একটা মিথ্যাচারের উপরে প্রতিষ্ঠিত ছিল। ছিল বলতে কি এখনও আছে। তো আমি যেহেতু একটু আমি নিজেও লোকনাথ ব্রহ্মচারী বাবার ভক্ত এবং অনুসারী, তাকে অনুকরণও করি আমি। আমার পিছনে নিশ্চয়ই ওনার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এখানে যারা প্রতিষ্ঠা করেছেন মন্দিরটাতে, তারা ফ্রডিং করেছেন, মিথ্যাচার করেছেন। তারা বলেছিলেন যে এটা আমরা সার্বজনীন মন্দির করব, এবং বিশেষ করে ঠাকুর মশাইরা বলেছিলেন। তো পরবর্তীতে তারা এটা সার্বজনীন মন্দির করেননি, বা ওই সম্পত্তি দেবত্ব সম্পত্তির নামে লিখে দেননি। কিন্তু সবার থেকে তারা টাকা নিয়ে, বিশেষ করে মূল কাজটাই ডোনেশন দিয়েই তারা মন্দিরটা করেছেন। আর যখনই আমার কাছে এসেছিলেন, আমার থেকেও যখন ডোনেশন নিয়েছেন, তারা বলেছেন যে আমরা একটা সার্বজনীন মন্দির করব, গ্রামের সবার এখানে কর্তৃত্ব থাকবে, অংশগ্রহণ থাকবে, তুমিও থাকবা, সেজন্য তোমার কাছে আসছি। তো আমি আমার সামর্থ্য অনুসারে যতটুকু পারছি চাঁদা দিয়ে দিয়েছি। আবার আমার বাবাও দিয়েছেন, তখন আমার বাবা জীবিত ছিলেন। কিন্তু পরবর্তীতে যখন তারা মন্দিরটা শুরু করে, সেখানে দেখলাম যে তারা সার্বজনীন করেননি, এবং ওখানকার কোনো টমিটিগুলিও যে তারা করলেন, সেখানে আমার কোনো নাম নাই। ওনারা বলেছিলেন যে বা যারা ডোনেট করেছে তাদের নাম সেখানে ওনারা রাখবেন, তাদের নামে স্মৃতিফলক তৈরি করবেন, ইত্যাদি ইত্যাদি। বাট করেছেনও, কিন্তু সেখানে আমার নাম নাই। তো টোটাল এই দুইটা বিষয়ে আমার আসলে তাদেরকে পরে আমার খুব মনক্ষুণ্ণ হয়েছে, যে একটা মন্দির তারা প্রতিষ্ঠা করলেন, সেখানে তারা মিথ্যাচারের আশ্রয় নিলেন। অ্যাকচুয়ালি কি, আমরা যারা ধর্মভীরু মানুষ, প্রকৃত অর্থে যারা ধর্মভীরু মানুষ, তাদের জন্য যে কথাটা প্রযোজ্য, হয়তো আমার এই কথাটা তাদের কাছে ভালো লাগবে। লোকনাথ ব্রহ্মচারী এমন একটা চরিত্র, এমন একটা ক্যারেক্টার, ওনাকে নিয়ে মিথ্যাচার করাটা মানে লোকাল ভাষায় বলে ধম্মেশ হইবে না, ধর্মেশ হয় না। তো আমার এই মিথ্যাচারটা আমার ভালো লাগে নাই। আমি এর আগে অনেক দেখেছি যে লোকনাথ আশ্রম বা লোকনাথ মন্দির বা লোকনাথ বাবার নাম করে যারা অসৎ কাজ করেছেন, যারা অন্যায় করেছেন, তাদের সবারই কোনো না কোনো দুর্গতি জীবনে নেমে আসছে। তো সেই জন্য আমি আসলে ওই বাড়িতে কখনো যাই নাই, কখনো পূজা দিতে যাই নাই। লাস্ট ইয়ারে আমাকে ধরে বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল, বাট আমি তাদের সেই 17 সালে মন্দির চালু হওয়ার পর থেকে, বা 15 সালে মন্দির চালু হওয়ার পর থেকে আমি কোনো দিন যাই নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যে পুরো মন্দিরটা একটা মিথ্যাচারের উপরে প্রতিষ্ঠিত, এবং এটা তারা লোকনাথ বাবার সাথে তারা ভণ্ডামি করেছেন। ওখানে লোকনাথ বাবা বাস করতে পারেন না। এত বড় একটা মহাপুরুষের চরিত্রকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলেন, বা লোক দেখানো পূজা করেন, এটা আমার কাছে, আমার ধর্মের দৃষ্টিতে এটা এই যে লোক দেখানো জিনিসটা আমার পছন্দ না। যার কারণে আমার মন কখনো চায় নাই। এবং আমি ওপেন ফ্র্যাঙ্কলি যতবার আমার সাথে এই লোকনাথ আশ্রম নিয়ে কথা হয়েছে, আমি বলেছি ওখানে লোকনাথ বাবা নেই, ওখানে লোকনাথ বাবা উপবিষ্ট নন, উপবিষ্ট নন। তো তারা আমার কথা শুনে নাই। আমি বলেছি তোমরা আমার বাড়িতে করো, আমি একটা ফটো টটো তোমরা নিয়ে আসো লোকনাথ বাবার বড় করে, আমার বাড়িতে শান বাঁধানো ঘাট আছে, মন্দির আছে, আমি পারমিশন দিয়ে দিব। আবার আমার বাড়ির লোকেরা আমাদের মন্দিরও যদিও মানে সার্বজনীন না, বাট আমি অন্তর থেকে তোমাদের পারমিশন দিয়ে দিব। আর এই সমিতির কর্তা ব্যক্তি যারা ছিলেন এই সংগঠনের, বেশিরভাগই আমার বাড়িরই, আমার ভাই ভাতি যারা সবাই ছিলেন, ভাইয়েরা সবাই ছিলেন। তো আমি বলছি আমার বাড়িতে করো, কিন্তু তারা আমার কথা শুনে নেই। তো এই কারণে এটা বললাম যে আমি কেন ওই বাড়িতে কখনো মানে পূজা দিতে যাওয়াটা আমি পছন্দ করি নাই। এখন যা ভাবছিলাম তাই হয়েছে। যেখানে অনাচার, যেখানে ব্যভিচার, যেখানে মিথ্যাচার, যেখানে লোকনাথ ব্রহ্মচারীর আদর্শের পূজা হয় না, সেখানে তো লোকনাথ ব্রহ্মচারী বাবা অবগাহন করতে পারেন না। তো
তো তারা যে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করেছে সেটা নিয়ে ওই যে বললাম যে প্রাণগোপাল দত্তের গং তাদের গায়ে লেগে গেছে। তারা দেখলো যে এতগুলি কিছু তরুণ ছেলে পেলে এমন একটা সুন্দর প্রোগ্রাম করে ফেললো, আমাদেরকে তো আমরা তো পিছিয়ে যাব, আমরা তো মানে তাদের হিংসা হইলো, সোজা কথা হইলো হিংসা হইলো। হিংসা থেকে জন্ম নিল রাগের। তাদেরকে গিয়ে বললো যে তোমরা এই পূজাটা এখানে করতে পারবা না, আমাদের ব্যানারে করতে হবে, আমাদের নাম দিয়ে করতে হবে, আমাদের সাথে তোমাদের মিলে গিয়ে করতে হবে। আর আমরা যেহেতু সিনিয়র, আমরা থাকবো কর্তা ব্যক্তি, সুতরাং মানে আমাদেরকে না ডাকলে তোমাদের এই পূজাটা আমরা এখানে করতে দিব না। 1 বছর চালাইছে ঠিক মতোই। ওটা দেখে দ্বিতীয় বছরে গিয়ে তারা এই বাগড়া লাগাই দিছে যে তাদেরকে ছাড়া ওখানে পূজা করা যাবে না। তো 1 বছর মনে হয় ওই বাগবিতণ্ডার মধ্যেই, মানে ঝগড়াটার নিম্ন স্তরে থাকা পর্যন্ত সময়কার মধ্যেই মনে হয় পূজাটা হয়েছিল, এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটা। কিন্তু তৃতীয় বছরে গিয়ে আর এটাকে তারা সেভাবে করতে তাদেরকে দেয় নাই, বরঞ্চ ওই কর্তা ব্যক্তিরা এসে ওই মানে আলাদা করে তারা নিজেদের মতন করে, এবং এই সমিতির কিছু ছেলে পেলেকে তারা তাদের দলে ভাগায় নিয়া তারা পূজাটা করছে। এইভাবে মনে হয় 17, 18, 19 সাল পর্যন্ত এইভাবে চলছে। মানে এটা এই সংগঠনের নেতৃত্বে ছিল। ঝগড়াঝাটি করে হইলেও তারা কোনো রকমে চালাই গেছিল। কিন্তু ঝগড়াঝাটিটা যখন ওই যে গ্রামের যে চাটুকার সমাজ ছিলেন, আমার কংস মামার যে চাটুকার সমাজ ছিলেন, সেই সমাজ যেহেতু এটা মানতেছিলেন না, তারপরে তারা এটা একদম কংস মামা পর্যন্ত কান ভারী করলেন যে এই তরুণরা উচ্ছৃঙ্খল, এই তরুণরা ভালো না, পচা। এরা আরেকটা যে জিনিসটা লাগাইলেন, এরা মানে এরা হইলো সজলের বি টিম বা সজলেরই, এখন তো বি টিম কথাটা খুব পপুলার, ওই সময় এত পপুলার ছিল না, বাট এটা সজলেরই একটা অঙ্গ সংগঠন। সুতরাং এই সমিতি সজলের নির্দেশেই চলে, সুতরাং এটাকে বন্ধ করে দিতে হবে বা এটাকে ভেঙে দিতে হবে। ব্যাস, কংস মামার কাছে গিয়ে এরকম বলাতে কংস মামা তো ওই যে বললাম কানের ডাক্তার, কান পড়া, কান মন্ত্র এগুলি খুব ভালো খান উনি। লগে লগে নির্দেশনা দিয়ে দিলেন, এদেরকে মানে ডিস্ট্রয় করো, ধ্বংস করে দাও। 19 সাল এবং 20 সালে গিয়ে এদের, বিশেষ করে 19 সালে এদের উপরে এমন টর্চার নেমে আসলো, ভয়াবহ ভয়াবহ ধরনের টর্চার নেমে আসলো। এরা আরও কিছু কাজ করতেন। এই পূজাটা তো তাদেরকে, আর এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটা তো আর তাদেরকে করতে দেওয়া হইল না। তারা ওই সমিতির লোকজনের মধ্যে ডিভাইডেশন তৈরি করলেন, যেগুলি করে আর কি, ডিভাইড অ্যান্ড রুল, ব্রিটিশ রুলের কাজ করলেন। এখানে মানে উনার কংসমামার পাড়ার উত্তর পাড়া দক্ষিণ পাড়া ডিভাইড করলেন, ওই উত্তর পাড়ার ছেলেগুলিকে আলাদা করে ফেললেন। তারপরে তাদের মধ্যে ঝগড়াঝাটি লাগাই দিলেন পুরো সংগঠনের মধ্যে। আর এটা তো বাঙালি সমাজে খুব সহজ বিষয়, যে ঝগড়াঝাটি লাগাই দেওয়াটা খুব সহজ কাজ, এটা ইজিলি পারা যায়। হ্যাঁ, তো এটা করলেন কংস মামা, তার যে চিরাচরিত চরিত্র বা তার ভাইদের। তো এরপরে এই উত্তরপাড়ার ছেলেগুলি আলাদা হয়ে গেল। আবার এই উত্তরপাড়ার ছেলেদের মধ্যে কংস মামা কিছু কিছু ছেলেকে পিজি হাসপাতালে দুর্নীতির মাধ্যমে চাকরিও দিয়েছিলেন। সুতরাং তারা সহজেই কংস মামার দিকের অনুগত হয়ে গেল। আলটিমেটলি সমিতিটা ভাঙলো এবং একটা ডিভাইডেশন হয়ে দক্ষিণ পাড়ার বা আমাদের বাড়ি থেকে বা যারা কর্তা ব্যক্তি ছিলেন মূল, তারা হয়ে গেলেন আলাদা হয়ে গেলেন, তারা সরে পড়লেন। এবং এই সমিতির কিছু কর্তা ব্যক্তিকে নিয়ে, মানে কিছু উত্তরপাড়ার কিছু সদস্যদেরকে নিয়ে কংস মামার এই চেলা চামুন্ডারা যারা কর্তৃত্ব করতে চাইছিলেন, তারা এটাকে দখল করে নিয়ে এরপরে ওই বছর একবার করে আর কি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান আমরা চালাই যাচ্ছি, দেখো আমরা পারি। কিন্তু সেই জৌলুসটা আর থাকলো না, একেবারেই মাটি হয়ে গেছে। আমি এবং যেটা বলেছিলাম যে কোনো জিনিস যখন বললাম তো যে লোকনাথ বাবার মতন একজন এত বড় ক্যারেক্টারকে নিয়ে, এত মহান এত বিশাল ক্যারেক্টারকে নিয়ে ছলচাতুরি করা যে ঠিক হয় না, তারই প্রমাণ হইল। আস্তে আস্তে প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই মন্দিরটা ধ্বংস হয়ে গেল, বা মন্দিরের যে জৌলুস সেটা ধ্বংস হয়ে গেল।
এদের নেতৃত্বে আমি আসলে কখনো আসি নাই, আমি কখনো এদের সাথে নেতৃত্বে ছিলাম না, এই সংগঠনের মধ্যে ছিলামও না। বাট এরা যখন সংগঠনটা তারা করেছে তখন আমাকে আমার পরামর্শ নিয়েছে, এবং আমার যতটুকু সৎ পরামর্শ যা যা দেওয়ার সেটা দিয়ে শুধুমাত্র আমি তাদের একজন পরামর্শক হিসেবে আমি তাদের সাথে ছিলাম। কিন্তু কংস মামার লোকেরা, কংস মামার চাটুকার দল এবং তার ভাইয়েরা মনে করছিল যে এটা বুঝি আমারই সংগঠন, এটা ভেবে তাদের উপরে টর্চার করেছে। আরেকটা বিষয় এখানে বলে রাখা প্রয়োজন যে এর আগের ভিডিওতে বলেছিলাম প্রবীরকে নিয়ে, ওই যে 2020 সালে যখন তারা সংগঠনটাকে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তখন কিন্তু প্রবীরের ঘটনাটা কিন্তু এটাও একটা রিজন ছিল, যে কারণ প্রবীর ছিল ওই সমিতির ওই সংগঠনের মধ্যে একজন ভালো মানে উদ্যোক্তা, এবং সে একজন ভালো কর্মী ছিল, ভালো মানে ওদের ওদের উচ্চ পর্যায়েরই একজন মানে সংগঠক ছিল, এবং এটাকে পরিচালনার পিছনে, এটাকে আগায় নিয়ে যাওয়ার পিছনে প্রবীরের বিশেষ ভূমিকা ছিল, যার কারণে প্রবীরকেও মানে তাদের শায়েস্তা করার প্রয়োজন ছিল। যে প্রবীরের মতো 2-4টা উপর লেভেলের 2-4টাকে যদি শায়েস্তা করা যায়, তাহলে মোটামুটি এটাকে নিবৃত্ত করা যাবে। তো সেই কারণেও ওই 2020 সালের পূজার সময় মানে প্রবীরকে মেরে তাকে আহত করে, ওই যে বললাম যে তার সাথে ক্ষোভ, এই ক্ষোভের কারণে কিন্তু প্রবীরকে মেরেছে। তো যার কারণে এই সমিতিটা সব শেষমেশ গিয়ে আর তারা রান করাইতে পারলো না, তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এবং মূল কর্তা ব্যক্তিরা যারা আমার মানে বাড়ির অংশ মানে মোটামুটি ছিল, আমার কাকাতো ভাই এরা, তারা মোটামুটি হতে সরে আসলো আর কি। এইটুকু ছিল 2000 মানে কংস মামার পতনের দিন পর্যন্ত, দ্যাট ইজ 5 আগস্ট পর্যন্ত ছিল এই সমিতিটার ইতিহাস। যে এরপরে সমিতিটা চলেছে বা যারা চালিয়ে নিয়েছেন, ওই যে ইউনিক সেবা সংঘের লোকজন, তারা কোনো রকমে চালিয়ে নিয়েছেন পূজা টুজাগুলি। আরেকটা কথাও বলতে এখানে বলে রাখা উচিত, এদেরকে যে এদের উপরে কি ধরনের টর্চার করেছে, মানে টর্চারের কিছু উদাহরণ দিচ্ছি। এরা ধরেন গ্রামের ভিতরে পূজার সময় কিছু লোককে শাড়ি দিত, গরিব মানুষদেরকে একটু শাড়ি টাড়ি দান টান করতো আর কি। তো এই শাড়ি টাড়িগুলি এদেরকে দিয়ে দিতে, তোরা দিতে পারবি না, দিতে হবে আমাদেরকে, আমরা দিব, আমাদেরকে সাথে নিয়ে গিয়ে দিতে হবে। এটা কেমন কথা? আমি আমার ওয়েলফেয়ার কাজ করব, আমি আমার সামাজিক কাজ করব, আপনাদের নামে আমার কেন করতে হবে? মানে জোর যার মুল্লুক তার। আমি মানে আপনারা কি বুঝতে পারেন যে আমার কথা থেকে যে কংস মামা কতটুকু হিনো মাইন্ডেড, মানে মিন মাইন্ডেড পার্সন ছিলেন, যারা উনাকে অনেক বড় মাপের মানুষ বলেন, অনেক বড় ডাক্তার, অনেক বড় মানের মানুষ, অনেক চিকিৎসা পাইছি, অনেক মানে হ্যাঁ চিকিৎসা পেয়েছেন ভালো কথা, কিন্তু চেম্বারে গেছি ফিস রাখে নাই। তখন আমার কাছে খারাপ লাগে, ফিস রাখে নাই যে ডাক্তারটা, তার মন অনেক বড় হওয়ার কথা না? কিন্তু এখানে এসে কি হয়েছে, না নিজের গ্রামে নিজের পাড়ায়, এলাকায় বাদ দিলাম, চান্দিনার পুরো হিসাব তো বাদ, পরে সেগুলি পরে আসবে, আমি করব ভিডিও সেগুলি নিয়ে। কিন্তু নিজের পাড়ার ভিতরে এগুলি কিসের পরিচয়? কোন ধরনের মন মানসিকতার পরিচয়? আপনাদের কাছে আমার প্রশ্ন। এই ছেলেগুলি একটা ইয়ে দিত, এটাকে কি বলে, প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান করত। সরি, প্রদীপ প্রজ্বলন তো বলেই গেলাম, ওই যে গ্রামে একটা কীর্তন অনুষ্ঠান হতো, তো কীর্তনে কিছু তারা গেঞ্জি দিত, সেই গেঞ্জিগুলি নিয়ে পুড়ে ফেলছে। না, গেঞ্জিগুলি তোমরা দিতে পারো না, তাদের সংগঠনের গেঞ্জির পিছনে তাদের সংগঠনের নাম লেখা থাকতো, তোমরা দিতে পারবা না, আমাকে দিতে হবে, আমরা দিব, বা তোমাদের সংগঠনের নাম ব্যবহার করা যাবে না, গ্রামে একটাই সংগঠন থাকতে হবে। এবং ওই সরকারি আইনও মনে এরকম আছে, যেটা আগের একটা ভিডিওতে বলেছি, এখানে আর বিস্তারিত বলবো না। সেই সরকারি আইনের একটা সুযোগকে কাজে লেগে একই গ্রামে দুইটা সংগঠন, দুইটা সংঘ থাকতে পারবে না, এরকম একটা আইন কাজে লাগাইয়া তাদেরকে মোটামুটি নানান এই ধরনের অনেক অত্যাচার, আরো তারা আরো ভালো বলতে পারবে, বাট আমার নলেজে এরকম 3-4টেই আসলো। প্রদীপ প্রচলন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিল, কোথাও একটা শাড়ি দিতে গেলে তাদের নামে, তারা নিজেদের নামে দিতে পারবে না, বা তারা নিজেরা যেতে পারবে না, ওদেরকে ডেকে এনে ওদের হাত দিয়ে দিতে হবে, ছবি তুলবে ওরা, এই যে দেখো আমরা কত কিছু করি। আবার গ্রামে যে কীর্তন হয় সেখানে যারা ভলেন্টিয়ার থাকে, তাদেরকে ভলেন্টিয়ারের একটা করে গেঞ্জি দিল, না তাদের সংগঠনের নাম থাকা যাবে না। এগুলি কি?
এতটা নষ্ট মন মানসিকতার লোকজন কিভাবে বড় মানুষ হয়, আবার বড় মনের মানুষ হয়? জঘন্যতম মানুষ ছিলেন কংস মামা। যাই হোক, শেষ পর্যন্ত 5 আগস্টের পরে এই সমিতির ছেলেরা এবার মনে হয় তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারা আবার নতুন করে সমিতিটাকে চালু করলো। কিন্তু এই চালুর বিষয়টা আরো বেশি দুঃখজনক হয়ে দাঁড়াইছে, বিশেষ করে আমার জন্য আর কি। আমি এইবার আর তাদেরকে মানে সাপোর্ট দিতে পারছি না। আমার সাপোর্ট, আমার মানসিক সাপোর্ট তাদের সাথে তো নাই, বরঞ্চ আমার কাছে মনে হইলো যে এই ছেলেরা মানে বিকৃত মানসিকতার লোকজন হয়ে গেছে। এই 5 বছরে মানে 2020 সালে তারা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে এই 5 বছর তাদের সাথে তাদের মস্তিষ্কের ভিতরে এমন কিছু ঘটেছে, এমন কিছু জারণ বিজারণ ক্রিয়া বিক্রিয়া মানে রাসায়নিক ক্রিয়া ঘটেছে, যে রাসায়নিক ক্রিয়ার কারণে এখন আর তারা আগের মতন এরকম সুস্থ চিন্তা করতে পারে না। তাদের চিন্তা ভাবনাগুলি সুস্থ না, অসুস্থ ভাবনা। কিভাবে সেটা হইল, কেন আমার এটা মনে হইল, আমি সেগুলি একটু ব্যাখ্যা করতে চাই। 2025 সালে এসে তারা ওই সময়টাকে রিঅর্গানাইজ করে তারা একটা পূজার আয়োজন করলো। মোটামুটি সব সদস্য, হ্যাঁ সব সদস্যই মনে হয় আসছে, এবং সব সদস্যদেরকে নিয়ে তারা বললো যে আমরা বাসন্তী পূজা করব। আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী নন বা ধর্ম সম্পর্কে কম জানেন, বাসন্তী পূজাটা আসলে দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা শরৎকালে হয় না, আশ্বিন মাসে বা শরৎকালে যে দুর্গাপূজা করি ব্যাপক আকারে, সেটা এটা হচ্ছে এই চৈত্র ফাল্গুন চৈত্র মাসের দিকে এসে এই পূজাটা হয়। এবং এটাই আসলে হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্রের অরিজিনাল টাইম ফর অর্গানাইজড দুর্গাপূজা। কারণ হলো বাসন্তী পূজাটা এই মানে অরিজিনাল দুর্গাপূজা আসলে। আর আমরা যেটা শরৎকালে করি, যেটা অনেক প্রসারিত ব্যাপকতা, ওটা হচ্ছে রামচন্দ্র করেছিলেন লঙ্কা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, লঙ্কা গিয়ে সীতাকে উদ্ধারের জন্য আর কি, বা লঙ্কা বিজয়ের জন্য। তো রামের পূজাটাকে অনুকরণ করে আমরা আসলে এই শরৎকালে পূজাটা করি, এবং এটারই এখন বেশি পপুলার হয়ে গেছে বলে আমরা এই বাসন্তী পূজার কথা ভুলে গেছি, যেটা বসন্তকালে হয় আর কি, সেজন্য এটাকে বাসন্তী পূজা বলে। বাট এটাও দুর্গাপূজা, এটাই অরিজিনাল দুর্গাপূজা। এই দুর্গাপূজাটা তারা আগে ছিল অন্য একটা বাড়িতে, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছিল, এবং তারা আবার ওইটাকে চালু করার একটা উদ্যোগ নিল। আমি ওয়েলকাম জানাইলাম। কিন্তু এইবার দেখলাম তারা আমাকে পার্সোনালি আর আগের মতো নিমন্ত্রণ করে নাই। কিন্তু যেহেতু গ্রাম নিমন্ত্রণ করছে, সেজন্য আমি তাদের প্রথমবারের তারা যে গ্রামে প্রোগ্রাম করছে আমি সেখানে গেলাম। তো সেই প্রোগ্রামে তারা যে সমস্ত পূজা আয়োজন নিয়ে যত ধরনের কথাবার্তা বললো সবই ঠিক ছিল, সবই ঠিক আছে। আমি একটা জায়গায় শুধু তাদেরকে একটু সৎ পরামর্শ দিয়েছি, বা আমার মনের একটা বিষয় তাদেরকে জানাই দিছি, যে তোমরা যখন এই পূজাটা করবা, এই পূজাটা যেন তোমাদের একক কর্তৃত্বে হয়, অর্থাৎ তোমাদের সংগঠনের লোকজনই পূজাটার আয়োজন করবা। আমরা যারা গ্রামের সিনিয়র ব্যক্তি আছি, আমরা সবাই তোমাদেরকে সহযোগিতা করব, কিন্তু গ্রামের কোনো ব্যক্তি মানে সংগঠনের বাইরের কোনো ব্যক্তি যাতে পূজার ভিতরে না ঢুকতে পারে। যেহেতু একবার এই জিনিসটা তোমরা করেছো, সিনিয়রদেরকে আগে তোমাদেরকে অনেক বাধা টাধা দিয়েছে, ওই সমস্ত সিনিয়ররা যেন, যারা আগে বাধা দিয়েছে, তারা যেন ঢুকতে না পারে, এটা তোমরা লক্ষ্য রাখবা। আর যদি তারা তোমাদেরকে সহযোগিতা এখন না করে, 5 আগস্টের পর এখন তো সব কিছুই নর্মাল থাকার কথা, তো কেউ সহযোগিতা না করে বা কেউ বাধা দেয়, আমি সজল কুমার কর আসছি, তোমাদের সাথে থাকবো, এবং তোমাদের পূজা তুলে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। সজল কুমার কর, আমার অভিজ্ঞতাও আছে, আমি পারবো। তারা মিটিংয়ে আমার কথা শুনলেন, তারা কথা রাখলেন না, তারা আমার কথা শুনলেন না। তারা
গ্রামের কিছু সিনিয়র ব্যক্তিকে তাদের কমিটির মধ্যে ঢুকাইলেন, ঢুকিয়ে একটা পূজা কমিটি তৈরি করলেন। এবং ঢুকাইলেন সেই লোকগুলিকে ঢুকাইলেন যারা এর আগে তাদেরকে এরকম বিচ্ছিন্ন করে দিয়েছে। সেই কংসমামার সেই চাটুকার লোকগুলিকে তারা ঢুকাইলেন, মাস্টার নামীয় যেগুলি ছিল বিশেষ করে তাদেরকে ঢুকাইলেন যে এরা ভদ্রলোক। আরে একটা চোর ভদ্রলোক হয় কেমনি, একজন খুনি ভদ্রলোক হয় কেমনি, একজন একজন প্রতারক মিথ্যাবাদী এইসব লোক মানে ভদ্রলোক হয় কেমনি? মাস্টার হইলেই কি 7 খুন মাফ হয়ে যায়? তার চরিত্রের সব মানে সে যা করবে তারপরে মাস্টার হইলে সব শেষ? বুঝলাম যে তারা বায়াসড, তারা এটা আসলে করেছেই। যেহেতু এখন 5 আগস্টের পরে কংসমামার একটা গ্রামে বা এই যে চাটুকারদের আশ্রয় নষ্ট হয়ে গেছে, তারা এখন এই তরুণদেরকে আশ্রয় করে তারা বাঁচতে চাইছে ওই চাটুকাররা, এবং এই জন্যই তরুণদেরকে তারা বায়াস্ট করেছে, বায়াস্ট করে নিজেরা এটার মধ্যে কর্তৃত্বে ঢুকে গেছে। অর্থাৎ এমন দাঁড়াইলো যে যারা একসময় এই একাদশ সঙ্গে ঢুকার জন্য বা একাদশ সঙ্গকে তাদের সাথে মিলিয়ে নিতে চাইছিল, বাট একাদশ সঙ্গের ছেলেরা মেনে নেয় নাই, এবং যার জন্য তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। পুরো সমিতিটাকে, পুরো তরুণ সমাজদেরকে একদম শাড়ি পরায় ঘুরাইছিল। এটাও বলতে ভুলে গেছি, ওই সময় তাদেরকে বিচ্ছিন্ন করতে গিয়ে, তাদেরকে ডিসমেন্টাল করতে গিয়ে তারা কিছু লোককে এমনভাবে পিটিয়েছে, মেরেছে যে পরে তারা পলাইয়াছিল অন্য ঘরে, এবং শাড়ি পরে তারপরে মানে লুকায় লুকায় বাইরিত হয়েছে। এই ছিল কংসমামার লোকদের চরিত্র, কংসমামার চরিত্র। তো যারা এদেরকে ডিসমেন্টাল করে দিয়েছিল ওই সময়, তারা এখন আবার এদেরই ইচ্ছায়, এই একাদশ সঙ্গের ছেলেদের ইচ্ছাই তারা আবার এই কমিটির মধ্যে ঢুকে গেল। বাবারে, ওই সময়ও যদি তোরা তাহলে এটা মেনে নিতি, তাদেরকে একত্র করে করতি, তাহলে তো তোদেরকে ওই সময় ডিসমেন্টাল হইতে হইতো না, ডিসেন্ট্রালাইজড হইতে হইতো না। এখন আবার তাদেরকেই ঢুকাইলি কেন? সামথিং কিন্তু। এবং বলে রাখি, তারা এই পূজাটা আয়োজন করছিল আমার বাড়িতে, আমাদের কর বাড়িতে। ওই বছর যেহেতু আমি অনুমতি দিয়ে দিয়েছি, সেজন্য আমি আর কিছু করি নাই। বাট এই 2026 সালে এসে যখন তারা পূজাটা করেছে বা করতে চাইছিল, আমি বলে দিয়েছি আমার বাড়িতে হবে না। কোনো পাপাচারী, ভ্রষ্টাচারী, কোনো মানে দুরাচারী লোক দিয়ে পূজা করাইলে সে পূজা তো পূজা হয়ই না, বরঞ্চ পূজার মর্যাদা নষ্ট হয়। তোরা নিজেদের মর্যাদা তো নষ্ট করছিসই, আমার কথা না শুনে তোরা আমার বাড়ির মর্যাদা তোদেরকে মানে নষ্ট করতে দিব না, তোরা অন্য জায়গায় গিয়ে পূজা কর। তারপরে এবার তারা আর আমার বাড়িতে করে নাই, অন্য কোথাও করেছে, বাট পূজা করেছে এবং ওদেরকে আবার রেখেছে। তো এই যে এই একাদশ সঙ্গের, নবগঠিত একাদশ সঙ্গে এরকম 360 ডিগ্রি ঘুরে গেল, এটা নিয়ে আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেন তোমরা এই কাজটা করলা? তারা প্রথম কথা হচ্ছে আমাকে ফেস করতেই রাজি না। তারপর যে 2-4 জন আমার কাছে মানে আমার সাথে, যাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, এটা তোমরা কেন করলা? এরকম আত্মঘাতী সিদ্ধান্ত তোমরা কেন নিলা? এতটা আন্দোলন সংগ্রামের পরে মানে দেশ স্বাধীন করছি, আবার সেই দেশ নিয়ে পাকিস্তানের কাছে বিক্রি করে দিছি আর কি, এরকম কেন করলা? কোনো গ্রহণযোগ্য অ্যান্সার দেয় নেই। একটা সহজ অ্যান্সার দিচ্ছে, আমরা গ্রামের মধ্যে সবার সাথে মিলেমিশে থাকতে চাই, গ্রামের মধ্যে ঐক্য চাই। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ঐক্য অবশ্যই আমিও ঐক্য চাই, কিন্তু ঐক্য বলতে কি ওই 10-11 জন জঘন্যতম ব্যক্তিকে সাথে নিলে ঐক্য হয়ে যাবে? সাথে নিলে ঐক্য হয়ে যাবে? আর তোমরা কি বুঝতে পারতেছো না যে তোমাদেরকে তারা ইউজ করছে? এখন তাদের গ্রামে কোনো আশ্রয় নাই, মানে তাদের কোনো তারা যে মুখ করে কোথাও গিয়ে কোনো কথা বলবে, তাদেরকে কেউ আর আগের মতন ভ্যালু দেয় না, ভয় পায় না, বরঞ্চ দেখলে মানুষ নাক ঘুরে থাকে, কেউ থুতু ফেলে। এখন দেখতেছে যে কেউ তাদেরকে সম্মান দিচ্ছে না। হ্যাঁ, সম্মান তো আগেও দিত না, বাট একটা যে ভয় পাইতো সে ভয়টা আর পাচ্ছে না, কেউ ডাকে না। তারপরে যে গ্রামে যে বিভিন্ন দরবার কারবার করতো বা এই যে মিটিং টিটিংগুলি করতো, সেগুলিতেও অনেকে ম্যাক্সিমামদেরকে, এই বিশেষ করে 10-11 জন, প্রথম শ্রেণীর 10-11 জনকে কেউ ডাকে না। এখন তাদেরকে তোমাদেরকে লাগলো
বা এদের ছাড়া কি গ্রামে এদেরকে বাদ দিলে কি গ্রামে আরও অনেক সিনিয়র সদস্য আছে, যেহেতু প্রায় 1000-এর মতো ভোটার আছে এই পাড়াটার ভিতরে, শুধু সেখানে কি আর লোকজন নাই? যাই হোক, তারা বুঝতে পারলাম যে আমার কথা তারা পছন্দ করছে না, সেজন্য আজকের এই ভিডিওটা একটু মন খারাপ করেই বানাচ্ছি। কারণ এই ছেলেগুলি মানে কেন যে মনে হয় যেন তাদের ভিতরে কংসমামা বীজ ঢুকাই দিচ্ছে, এদের ভিতরে কংসমামার বীজ ঢুকে গেছে। আর খারাপ ভাষা ইউজ করতে ইচ্ছা করছে না, বা জানিও না, বাট আমি মনে হয় বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, ভ্রূণ, কংসমামার ভ্রূণ ঢুকে গেছে তাদের ভিতরে। এই উত্তরপাড়া দক্ষিণপাড়া এখন এক হয়ে গেল। উত্তরপাড়ার ছেলেগুলি এখন, যারা তোমাদের সাথে ওই সময় বেইমানি করছিল, তোমাদেরকে ছেড়ে তাদের সাথে চলে গেছিলো, সেই উত্তরপাড়ার ছেলেগুলিকে আবার তোমরা এনে তাদের কথায় তোমরা এই কতগুলি কুলাঙ্গার লোককে এনে তোমরা সমিতিতে কর্তা ব্যক্তি হিসেবে বসাইছো, পূজার মধ্যে কর্তা ব্যক্তি হিসেবে বানাইছো, আবার তাদেরকে দিয়ে বিভিন্ন বক্তৃতা মানে যত ধরনের সম্মান দেওয়া যায় সেগুলিও দিছো। খুব খারাপ লাগছে এই জিনিসগুলি আমার। অ্যাকচুয়ালি কি আমার কাছে একদম জিস্ট কথাটা যেটা মনে হয়, তারা বেইমানি করছে, এই তরুণরা বেইমান। এই বর্তমান একাদশ সঙ্গের ছেলেরা বেইমান। তারা কয়েকটা বেইমানি করেছে, জঘন্যতম বেইমানি। একটা বললাম যে আমার কথা, যে তারা জানতো যে এটার মধ্যে যারা আছে, যে সমস্ত ছেলেরা এখানে নেতৃত্ব দিচ্ছে, বেশিরভাগই আমার বাড়ির, আমার আপন কাকাতো ভাই বোন তো নেই, ভাই, এবং আর যারা অন্য বাড়ির যারা আছে সেগুলি আমার খুব ঘনিষ্ঠ। তারা আমাকে মানে, স্নেহ করে, শ্রদ্ধা করে, আমি তাদেরকে স্নেহ করি। তো আমি এটার মূল নেতৃত্বে আছি ভেবে কংসমামা আমার সাথে লেগেছে। এটা আমি আগের ভিডিওতে বলেছি যে কংসমামা আমার প্রতি যতগুলি বিষয়ে ক্ষোভ ছিল, তার মধ্যে এটাও একটা ছিল। তাহলে তোদের কারণে কংসমামা আমাকে রাস্তায় ফেলে পিটিয়েছে। কুমিল্লার সেই আদালত পাড়ায় আমার রক্ত পড়েছে, তোরা আমার রক্তের সাথে বেইমানি করছিস। আমি কংসমামার মতন তোদেরকে মারবো না, পিটবো না, কিছু করবো না, কিন্তু আমার আত্মার যে আহুতি এটা থাকবে। 2017 সালে আমি এখানে যখন তোরা প্রথম পূজা করতে যাস, যেমন না করছিলাম, যাইস না, ঠিকই তোরা আঘাতপ্রাপ্ত হইছস। আমার আজকের আহুতিতেও তোরা একসময় আঘাতপ্রাপ্ত হবি। আমার রক্তের সাথে তোরা বেইমানি করছিস। যদি তোরা আমার সাথে তাহলে আমাকে ওই সময় না রাখতি, আমার সাথে পরামর্শ দিতে না আসতি, প্রবীর মেজদা কইয়া চিল্লাইতে নিতের ঘরে গিয়ে রক্ত মাখা গায়ে আমাকে মেজদা কইয়া চিল্লাইতে না যাইতি। প্রবীর এই সমিতির বিশেষ কর্তা ব্যক্তি এবং সবচেয়ে জোরদার সদস্যের একজন। আমি প্রবীরকে সাপোর্ট দিয়েছি, মানে আমি এই সংগঠনের সাথেই আছি। এবং তোমরাও তো বিষয়টাকে এভাবে দেখো না, কিন্তু কংসমামা তো এভাবে দেখেই আমাকে পিটিয়েছে। তোরা আমার রক্তের সাথে বেইমানি করছিস, সেজন্যই বললাম। তোরা আরেকটা বেইমানি করছিস, এই তোদেরকে সঙ্গ দিয়েছিল তোদের একটা সমিতির একজন ভদ্র, মানে একেবারে ভদ্রতা, মানে খুবই মানে পোলাইট একটা ছেলে ছিল আমার ভাগিনা রাধেশ্যাম, এবং জ্ঞানী ব্যক্তি ছিল, মানে বুঝদার একটা ছেলে ছিল। এরকম ছেলে সাধারণত হয় না, কিন্তু এই ছেলেটা ছিল কংসমামার নাতি, একেবারে খুব মানে ক্লোজ নাতি, কংসমামার পিসাতো বোনের ঘরের ভাগ্নির ঘরের নাতি।
সেই ছেলেটা তোদের সাথে ছিল বলে, তোদের সংগঠনের সদস্য ছিল বলে, এবং যখন ডিভাইডেশন হয়, উত্তরপাড়ার ছেলেগুলি যখন আলাদা হয়ে চলে যায়, তখন সে তাদের সাথেও যায় নাই। এটা কংস মামার মানে লোকগুলি ফলো করেছে, কংস মামার লোকেরা ফলো করেছে। সেজন্য তার উপরে আক্রোশ ছিল কংস মামার। ছেলেটারা যখন হসপিটালাইজ ছিল ঢাকায়, কংস মামা চিকিৎসার কাছে কোনো সহযোগিতা তো করেই নাই, খোঁজখবরও ঠিক মতো নিচে কিনা সন্দেহ আছে। যদিও যারা যেহেতু উৎপল ছিল ওর, বা ওর ভাই ছিল, আর মামা ছিল আরেক বাপ্পি, তারা যথেষ্ট দক্ষ ছিল, চিকিৎসা হয়তো যথেষ্ট চেষ্টা করা হয়েছে। কিন্তু কংস মামা কী করেছিল? কংস মামা কি তাকে হসপিটালে দেখতে গেছিল? কংস মামাকে একজন ডাক্তারকে বলে দিয়েছিল ওকে সুচিকিৎসা দাও? কোনো ভূমিকা পালন করে নাই, কারণ ও তোদের পক্ষের লোক ছিল। তোরা জানোস না। এখন তোরা যদি বলো যে আমি জানি না কংস মামা হসপিটালে দেখতে গেছিল কিনা, আচ্ছা এটা তো জানোস। যখন ওর লাশটা বাড়িতে গেছিল, ওর লাশটা যখন বাড়িতে গেছিল, তখন কি কংস মামা বা কংস মামার ভাই, যেটা গ্রামে যে ননি পাড়া, দেখতে আসছিল? বা এই যে আজকে যাদেরকে তোরা মাথার উপরে বসাইছিস, এই চাটুকার শ্রেণী, তারা দেখতে আসছিল? বরঞ্চ পারলে তারা এমন কাজ করতে পারলে মানে লাশটা যেন গ্রামে ঢুকতে না পারে, কারণ এটা তো তাদের ভাষায় এটা তো গাদ্দারের লাশ। তাদের বাগিনা হইয়া, তাদের নাতি হইয়া তোদের সাথে মিশছে। এটা তোদের জন্য একজন শহীদ সদস্য হওয়ার কথা ছিল, একজন বীর সদস্য হওয়ার কথা ছিল। তারপরে ওর যখন মারা যায়, ওর নামে কিছু গ্রামে কিছু ব্যানার লাগাইছিলি, সেই ব্যানারের নিচে লিখছিলি একাদশ সংঘ। একাদশ সংঘের নাম লিখছিস কেন? সেই ব্যানারগুলি পর্যন্ত, শোক বার্তার ব্যানারগুলি পর্যন্ত কংস মামার লোকেরা টেনে টেনে ছিঁড়েছে সবার সম্মুখে। আমার বাড়িতে একটা লাগাইছিলি আমার পূজার সময়। এতটা জঘন্য আচরণ যারা তোদের সাথে করেছে, এবং একজন রাধেশ্যামের মতন একজন সদস্য, বিজ্ঞ বিদ্বান, ভালো একজন শিক্ষক ছিল, ভালো একজন মোটামুটি টাকা পয়সাও কামাইতো মানে শিক্ষকতা করে, এমন একজন মানে সদস্যকে তোরা হারাইছিস। তোদের সেই হারানো সদস্যের জন্য তার সাথে তারা যে আচরণ করেছে, তার শোক প্রস্তাবনাটা পর্যন্ত ঠিকমতো আনতে দেয় নাই, এমনকি একটা ব্যানার লাগানোটা পর্যন্ত তারা পছন্দ করে নাই, টাইনা টাইনা ছিঁড়ছে। সেই রাধেশ্যামের লাশের সাথে তোরা বেইমানি করছিস, তোরা বেইমান। আমি সদল কুমার করে বলে গেলাম, তোরা যা করছিস, রাধেশ্যামের আত্মার আহুতি তোদেরকে অভিশাপ দিবে। রাধেশ্যামের আত্মা তোদেরকে দেখছে, বাবা লোকনাথও তোদেরকে দেখছে। আমি সুর পাচ্ছি, আমি সুর পাচ্ছি তোদের পতনের, তোদের ধ্বংসের। ভাষা নাই। আরও অনেকের সাথে তোরা বেইমানি করেছিস, আমি হয়তো এখনও নাম শুনেছি বাট কনফার্ম হই নেই, বাট এই দুইটা কনফার্ম, তো এই দুইটা বললাম। কাদেরকে তোরা মাথার উপরে বসাইলি? এই অপদার্থগুলি ছাড়া গ্রামে কি আর কোনো লোক ছিল না? আমি তো স্ট্যাটিস্টিক জানি, গ্রামে 32 জন শিক্ষক আছে, 2 জন হেডমাস্টার আছে, অনেক রিটায়ার্ড সরকারি কর্মচারী আছে। শিক্ষিত ব্যক্তির অভাব নাই আমাদের গ্রামে, উচ্চশিক্ষিত ব্যক্তির অভাব নাই। সেখানে কি মানে ওই অপদার্থ কয়েকজন মাস্টার, এই প্রাণগোপালদের চাটুকার কয়েকজন মাস্টার ছাড়া আর কোনো বিজ্ঞজন গ্রামে ছিল না? আর এই যে একটা লোক, এই যে নিবাস খলিফা, এর কি যোগ্যতা আছে? আমার 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 ইয়ের মানে আমাকে মারার যে গাড়িটা, যে হাইয়েস্ট গাড়িটার মধ্যে সে বসা ছিল,
সে একটা খুনি, সে একটা খুনি। তারে তোরা বানাইছিস সে সেক্রেটারি, পূজা কমিটির সেক্রেটারি। সেক্রেটারি না সভাপতি বানিয়েছে, আমি তো যাইনি এবার। এছাড়া আর কোনো লোক ছিল না গ্রামে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ওই যে বললাম তোরা বায়াস্ট হয়েছিস। তোরা এখন তোরা সত্যি সত্যি প্রাণগোপাল দত্তের বা প্রাণগোপাল দত্তের এই গঙের বি টিম। ওই সময় তোরা আমার বি টিম ছিলি না, এটা ঠিক, কিন্তু এখন তোরা সত্যি সত্যি প্রাণগোপাল দত্তের বি টিম। তাদেরকে গ্রামে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্যই তারাই তোদেরকে এখন রিঅর্গানাইজ করেছে। উত্তরপাড়ার ছেলেগুলি এসে, মানে তাদের তো ছেলে সন্তানরা আছে এখানে, তো তাদেরকে মানে তাদের মাধ্যমে, তাদের ছেলে ভাতিজাদের মাধ্যমে, হ্যাঁ, তোদেরকে বুঝাইছে। এবং সে বুঝানোর তালে তালে পড়ে গ্রামের মধ্যে ঐক্য চাই, গ্রামের মধ্যে ঐক্য চাই, এই সুর ধরে ধরে গিয়ে নতুন করে সংগঠন করছস। সেই সংগঠনের মধ্যে তারা ঠিকই তাদের পলিসি মোতাবেক ঢুকে গেছে। এটা এখন আসলেই প্রাণগোপাল দত্তের বি টিম। এই যে এই 10-12 জন বা 15 জনের যে টিমটা, তাদের কংসমামার গ্যাংটা, এদের গ্রামে যারা নেতৃত্ব দেয় যে উত্তম মাস্টার, এই উত্তম মাস্টার ধূর্ত লোক, ভয়ানক ধূর্ত লোক, শিয়ালের থেকেও ধূর্ত। কেন তোদেরকে দিয়ে এই টিমটা তৈরি করলো জানিস? আমি বলছি, তোদের তো আর ওই যে বললাম মগজ নাই, এখন বিকৃত মানসিকতার হয়ে গেছিস। তারপরে আমি বলি, যদি ভগবান তোদেরকে সুমতি দেয়, অ্যাকচুয়ালি কি তারা তাদের গ্রামে এটা বুঝাইতে চায়, ওই যে গ্রামের লোক তাদেরকে আর দাম টাম দেয় না, মানে দেখলে পিছন দিয়ে থাকে বা মানে থুতু মারে। তো তারা চেষ্টা করলো যে তোদের মাধ্যমে, তোদেরকে দিয়ে নতুন করে সংগঠনটাকে রিঅর্গানাইজ করে, তো তোদের মাধ্যমে তারা গ্রামে, হ্যাঁ এখনও তারা কর্তৃত্ব আছে, ওই যে তাদেরকে দিয়ে বক্তৃতা দেওয়াইছিস, হ্যাঁ, তাহলে এটা তারা বুঝাইতে পারলো যে আমরা এখনও গ্রামের কর্তৃত্বের মধ্যেই আছি। আবার আরেকটা কাজ তো এখানে বললাম না, তোদের মধ্যে একটা প্রচেষ্টা ছিল আমাকেও এইবার কমিটিতে, বা এইবার গতবারও কমিটিতে রাখার তোরা চেষ্টা করছিস। আসলে এটা তাদেরই প্রচেষ্টা যে এই একই কমিটিতে আমিও আছি, তারাও আছে, মানে আমরা সবাই মিলে গেছি। মানে কি, আমি আমার খুনিদের সাথে মিলে গেছি। এই খুনিরা দেখাইতে চাইবে যে এই যে দেখেন ছবি টবি উঠবে বা মানে মানুষ দেখবে সবাই, যে আমি তো ওদের সাথে মিলে গেছি। ওই যে বললাম না যে মানে পরিমল দত্ত কংসমামার কাকাতো ভাই, হ্যাঁ, সবচেয়ে অ্যাক্টিভ সদস্য ছিল কংসমামা গঙের। তো সে আমার বাসায় ভাত খাইছে 5 আগস্টের পরে। তারপরে আমিও তার বাসায় ভাত খাইছি। কিছু লোকজন এসে আমাকে দিয়ে এই কাজটা করাইছে, তারপরে সেটা গ্রামে প্রচার করে দিছে। আমি তো আর অত কিছু বুঝি নাই, আমার তো মানে মাথায় অত প্যাচগুস, এই প্যাচটা বুঝি নাই। তারপরে গ্রামে প্রচার করে দিছে, আমি পরিমল দত্তের সাথে মিলে গেছি। এই যে একটা মানে রব উঠাই দিছে, এবং এটা মনে হয় পরিমল দত্ত এটা করে বেশ মানে শান্তির ঘুম ঘুমায়। তো এই যে রব উঠে গেছে না, যে আমি ওদের সাথে মিলে গেছি, তো এইটাও গ্রামের এই শয়তানগুলিও, মানে পরিমল দত্তের এই নিচু স্তরের শ্রেণীটাও এটাই করার চেষ্টা করছে গত 2 বছর ধরে, যে আমি তাদের সাথে মিলে গেছি। আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত এদের সাথে মিলব না। হ্যাঁ, মিলব সেদিন, আফটার দ্য পানিশমেন্ট। আমার কাছে দুষ্কৃতিকারীদের বিনাশ ছাড়া বা দুষ্কৃতিকারীদের শাস্তি ছাড়া মিলবার আর কোনো রাস্তা নাই। আমি এদের বুকের উপরে সেই রামচন্দ্রের মতন যেদিন পা রাখবো, রাবণ যখন বলছিল যে প্রভু আমার তো প্রায়শ্চিত্ত শেষ হয়েছে, আমার এখন যাওয়ার সময় হয়েছে,
আমি আমার আরেকটা যুগ পার করে গেলাম, এখন তুমি আমাকে বিদায় দাও, তোমার পাটা আমার মাথার উপরে রাখো। তখন রামচন্দ্র বলছিল, হ্যাঁ, এখন তুই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে পারিস, তোর একটা পার্ট শেষ হয়েছে ভোগ করার। আমিও তাদের মাথার উপরে যেদিন ওইরকম পার, ওইটা হবে মিল। রামচন্দ্র ক্ষমা করে দিয়েছিলেন রাবণকে, আমি তো সেদিন তাদেরকে ক্ষমা করব। তারা এগুলি তোমাদের সাথে মিশে গিয়ে তারা এগুলি প্রমাণ করতে চাচ্ছে যে আমরা ভালো লোক, আমরা ভালো লোক। আসলে তাদের তো গ্রামে কেউ দেখতে পারে না, এখন তো তাদের মানে একটা মাধ্যম লাগবে। তাহলে যেই তোমাদেরকে তারা একসময় লাথি উষ্টা মারছে, আজকে তোমাদের সাথে তাদের মিশার কি কারণ তোমরা বুঝতে পারতেছো না? কেমনে বুঝবা? তোমাদের মাথায় তো কেমিক্যাল রিয়াকশন হয়ে গেছে, কেমিক্যাল রিয়াকশন হয়ে গেছে। তোমরা তাদের পুরো ষড়যন্ত্রের শিকার, এবং এই ষড়যন্ত্রটা করেছে তোমাদের সংগঠনের ভিতরেই কিছু লোক, বিশেষ করে এগুলি যারা এই নিবাস কলিবা, উত্তম মাস্টার, প্রভু মাস্টার, বিকাশ সিং, তারপরে সমর সিংদের যে ছেলেরা বা ভাতিজা টাতিজা আছে, হ্যাঁ, বিশেষ করে উত্তরপাড়ার কতগুলি ছেলে যেগুলি কংস মামার আশীর্বাদ পুষ্ট হয়ে পিজি হাসপাতালে অন্যায়ভাবে চাকরি নিয়েছে, বা কোনো না কোনোভাবে কংস মামার দ্বারা উপকৃত হয়েছে, সেই লোকগুলি মাধ্যমে তারা প্রথমে ওদেরকে ম্যানেজ করছে, এরপরে আবার এই সদস্যগুলি আইসা তোমাদেরকে ম্যানেজ করছে। এবং অতীব দুঃখের সাথে বলতে হয়, অতীব দুঃখজনক হইলেও এই ম্যানেজের মধ্যে এমন কিছু ছেলে পেলে আছে, এমন কিছু ছেলে পেলে আছে যারা আমার কাকাতো ভাই, আমার ভাতিজা। আমি মানে আমার মন অনেক খারাপ যে আমি এমন কিছু লোককে জীবনে সাহায্য সহযোগিতা করেছি বা সহযোগিতা দিয়েছি, এখানে ওপেন মিডিয়া এগুলি বলতেও খারাপ লাগে, কিন্তু মনের ভিতরে কষ্ট এত বিশাল যে এই আমার সাহায্যপুষ্ট লোকগুলি পর্যন্ত আজকে বায়াসড, এবং তারা আমারই ক্ষতি করতে এখন তারা বদ্ধপরিকর হয়ে গেছে। এই কংস মামার লোকদের দ্বারা এতখানি বায়াসড হয়েছে যে তারা আমাকে বলে ওদের সাথে গিয়ে মিলে যেতাম, ওদের সাথে মিললে নাকি গ্রামের ঐক্য তৈরি হবে, তারপরে এইটা হবে ওইটা হবে, সব ঠিক হয়ে যাবে, আমি মিললে ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় কি, আমি যেটা বুঝি তারা কেন তোমাদের সাথে মিললো জানো? এর মধ্যে সবচেয়ে বেশি তাদের যেটা উদ্দেশ্য, যে এতক্ষণ তো অনেকগুলি উদ্দেশ্যের কথা বললাম, যে তারা চাইছে কর্তৃত্ব বজায় রাখতে, তারা এটা প্রমাণ করতে চাইছে তারা ভালো লোক, হ্যাঁ, বা আমার সাথে তারা মিল দিয়া চলে ফেললো, আমি গেলে পরে তারা মিল দেখাই দিল, হ্যাঁ, ওই যে ছোটবেলা যেমন খেললাম, মিলে গেছি রে, সে মিল্লা গেছি দেখাইতে পারলো। আরেকটা এবং সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো যে আমাকে ম্যানেজ করা। এই কমিটির ভিতরে এখন যে সমিতিটা আছে, বা এই সমিতিরা যে এখন যারা কর্তা ব্যক্তি আছে, আগেও ছিল, এমন কিছু লোক এখন এই সমিতির এই সংগঠনের তোমরা হইছো যে সভাপতি সেক্রেটারি পদগুলি, বড় বড় পদগুলি এমন কিছু লোক দ্বারা তৈরি করা হয়েছে যেগুলি সব আমার, যাতে তারা আমারে ম্যানেজ করতে পারে। এমন করেছো, চেষ্টা করেছে, আমাকে বলে আপনি তাদের সাথে মিলা যান, আমার খাইয়া আমার পইরা আমাকে বলে আমি আমার খুনিদের সাথে মিল্লা যাইতাম। ঠিক, শত দিক তোদের, আমি তোদের মাথা ভর্তি গোবর, তোরা বেইমান, আমি কিচ্ছু করি নাই তোদের জন্য জীবনে, আমার করাটা সফল হয় নাই, ভুল হয়েছে। গাদ্দার। আমাকে ম্যানেজ করার জন্য কংসমামা গত 5 অগস্টের পর থেকে এই কংসমামা গং অন্ততপক্ষে 50 জন লোক আমার কাছে পাঠিয়েছে, 50 জন। আমি প্রতিনিয়ত এখনো ফেস করি নতুন নতুন, এবং 50টা প্রক্রিয়া অবলম্বন করেছে, 50 ধরনের প্রসেস অবলম্বন করেছে।
আমার এবং কংসমামার সাথে কানেক্টেড এমন কোনো লোক নাই যাকে তারা আমার কাছে পাঠায় নাই। আমি অনেকে এসে মানে অনেকে আসছে বলছে যে ভাই আমরা কথা বলে আসছি, আর ম্যাক্সিমাম লোকই মানে আমার আত্মীয়ের প্যাচ ধরে আমার কাছে চলে আসছে, ব্যাস এই কথা সেই কথার পরে আমাকে বলছে ভাই মিল্লা দাও না, তোরা হচ্ছিস তার 51তম মাধ্যম, তোরা হচ্ছিস 51তম মাধ্যম। তোদের ধারণা ভুল। কখনো অপরাধী কখনো অপরাধ মানে যারা এই ধরনের অপরাধ করে, জঘন্যতম অপরাধ যারা করে, তাদেরকে কখনো ক্ষমা করতে হয় না, তাদেরকে বিনাশ করতে হয়। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। কাদেরকে মারার কথা বলেছেন? কাদেরকে? দুষ্কৃতিকারীদেরকে মারার কথা বলেছেন। এরা হচ্ছে দুষ্কৃতিকারী, যারা খুন করে, অপরাধ করে, মিথ্যা কথা বলে, রেপ করে, ধর্ষণ করে। এর চাইতে বড় অপরাধ সমাজে আর কি আছে? আর জ্ঞান দিয়ে মানে ওই যে জ্ঞান পাপী যেগুলিকে বলে আর কি, হ্যাঁ, জ্ঞান পাপী না মানে মেধার ব্যবহার করে দুর্জন, মেধাবী দুর্জন যারা, তারা করে তরুণ সমাজকে ধ্বংস করে, মানুষকে টর্চার করে ধ্বংস করে। কংসমামা হচ্ছে সেই ধরনের পাপী যে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে মানুষকে ধ্বংস করেছে। আর তোরা যাদের সাথে মিলছিস তারা হইল গিয়া ডাইরেক্ট কুপাকুপি করছে, চুরি করছে, খুন করছে, লুটতরাজ করছে, রেপ করছে গ্রামের ভিতরে। এদেরকে বিনাশ করতে হয়, এদের সাথে কখনো মিল হয় না। তোরা কি একবারও ভাবছিস যে যদি আমি ম্যানেজ হয়ে যাই তাহলে কি হবে? আচ্ছা ধর, আজকে যদি আমি তাদের সাথে মিলে গেলাম, বা এমন হইল যে আমি এই সমস্ত মইসেলের সমস্ত ঝামেলা ছেড়ে মামলা মোকদ্দমাগুলি তুলে দিলাম, শুধু এই একটা কাজও যদি করি যে মামলা মোকদ্দমাগুলি ছেড়ে দিলাম, মামলা মোকদ্দমাগুলি আর চালাবো না, তোরা কি আজকে তোদেরকে তারা যেরকম তেল তুয়াজ মারে সেই অবস্থাটা কি থাকবে? এগুলি কি তোরা একবারও বুঝিস না? এই যে রামপ্রসাদ, নিতাই, বিজন মিস্ত্রি, অমৃত, বা আমার সাথে যারা মামলার সাথে কানেক্টেড, বা যারা আমাকে মামলায় সহযোগিতা করবে, বা যারা আমাকে বোঝানোর ক্যাপাসিটি রাখে, মানে সোজা কথা হলো ম্যানেজ, আমাকে কেউ বুঝাইয়া সহযোগিতা করতে পারবে তাদেরকে, আবার কেউ মামলা মোকদ্দমায় সাক্ষী টাক্ষী দিয়া তাদেরকে মানে তাদের আমাকে অসহযোগিতা করলে তারা সেটা তাদের জন্য একটা সহযোগিতা হবে। এই লোকগুলিকে আজকে তারা যে পরিমাণ মাথায় তুলে নাচতেছে, যদি সত্যি সত্যি আমি তাদের সাথে ম্যানেজ হয়ে যাই, তাদের এই বর্তমান রূপটা কি থাকবে? তারা কি আগের রূপে ফিরে যাবে না? তারা কি আবার লাথি উষ্টা মারবে না? এখন তোমরা যদি বলো যে না মারবে না, তারা ভালো হয়ে গেছে, আরে ভালো হওয়ার সুযোগ তো আমি তাদেরকে দিছিলাম। তাদেরকে বলছিলাম যে আপনারা শুধুমাত্র সুভাস্করকে আর কংসমামাকে, দুইটা লোককে বাদ দিয়ে আমি আপনাদের সবার নামে মামলাগুলি কোর্ট থেকে প্রত্যাহার করে নেব, বা কোর্টে আবেদন দিয়ে আমি শুনে নেব। আপনারা শুধুমাত্র, যেহেতু আপনারা তাদের সাথে সহযোগিতা করে এই অপরাধের সাথে যুক্ত হয়েছেন, আপনারা একটা কাজ করেন, আপনারা সমস্ত দায় দায়িত্ব সুভাস্করের উপর চাপাই দিয়া কোর্টে গিয়ে স্টেটমেন্ট দেন, আপনারা কেন কিভাবে করছেন, সত্য স্টেটমেন্ট দেন, বা লঘু অপরাধ থাকলেও সেটাকে আমি কোর্টকে বলবো যে আপনাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, বা আমি আর মামলা নিয়ে ফাইট করব না, আপনাদের জন্য ফাইট করব না। আমি তাদেরকে ছেড়ে দিতে চাইছি, এই কথা তো তারা তোদেরকে বলে না। আমি শুধু বলছি যে যেহেতু সুভাস্কর থেকে উৎপত্তি হয়ে ঘটনাটা কংসমামা পর্যন্ত পৌঁছাইছে, এই দুইটা ব্যক্তি থাকবে, বা কংসমামা গং এবং সুভাস্কর গং থাকবে, আর বাকি সবাই আপনারা বের হয়ে যান, গ্রামের অন্যান্যরা বের হয়ে যান। তারা তো বের হয় নাই।
তারা সুভাষকর এবং কংস মামাকেও লাগবে তাদের। সবাইকে যদি ছাড়ি তাহলেই তারা সরবে, মানে তাদেরকে ক্ষমা করা হইল। ওপেন দরবারে বলেছি আমি এই কথা, কিন্তু তারা সেই পদ্ধতিতে যায় নাই যে তুমি কংস মামাকে ছাড়ি নাই আর সুভাষকরকেও ছাড়ি নাই। তো থাকবে না তারা এই রূপ, তাদের বর্তমানে এই রূপটা থাকবে না। একটা অভিজ্ঞতার উদাহরণ দিয়ে ভিডিওটা শেষ করতে চাই আর কি। মৈশাল গ্রামেরই এই সংগঠন সংক্রান্ত, যখন আমরা একটা সমিতি করেছিলাম, মুক্তপাড়া সমবায় সমিতি। তোমাদের মধ্যে যারা তরুণ এখন আছো তারা অনেকেই এই সমিতিটার কথা শুনে থাকবা। আমার ছিল, ওইটার সভাপতি ছিলাম আমি। তো এই সংগঠনের কিছুদিন আগে, মানে কিছু বছর আগে আর কি, ধরো 4-5 বছর আগে, 88 বা 87 সালের দিকে তারা একটা, এই যে ডাক্তার সাহেবের বাড়ির ডাক্তার সাহেবের ভাইয়েরা, হ্যাঁ, একটা সংগঠন করেছিল। এটা প্রথমে স্টার্টিং করেছিল খোকন দত্ত, তারপর উনি বিদেশ চলে যাওয়াতে, মানে উনি ইন্ডিয়া চলে যাওয়াতে পরে এটাকে নেতৃত্বে হাল ধরছে তার আরেক ভাই স্বপন কুমার দত্ত, যিনিও এখন ইন্ডিয়াতে আছেন। তো এই স্বপন কুমার দত্তের নেতৃত্বে যখন এই সমিতিটা, মানে এই ক্লাবটা আসলো, ইউনিক ক্লাবটা, ফুল সেই একই স্টাইল, এখনকার যে স্টাইল, দম্ভ, অহংকার, হুম, তারপরে মানে হুরুম তারুম সব কিছুই মানে ওইরকমই। এখন এই সমিতির সাথেও কিন্তু, আমাদের এই যে সমিতিটা, এই সমিতির সাথেও কিন্তু এই ইউনিক ক্লাবের একটা দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্বটা ছিল যে তারা, ইউনিক ক্লাব তো আগে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের 4-5 বছর আগে, কিন্তু তারা যখন এই এটা করার পরে তারা একটা পূজা করতো, লক্ষ্মী পূজা। সেই লক্ষ্মী পূজাটা করতো আমাদের মন্দিরে, এই যে করেরাবাড়ির যে মন্দির, সেখানে তারা লক্ষ্মী পূজাটা করতো। তো পরবর্তীতে আমরা সমিতি করার পরে আমরা যখন সিদ্ধান্ত নিলাম আমরা লক্ষ্মী পূজা করব, হ্যাঁ, তো তাদেরকে বললাম যে স্থানান্তর হইতে অন্য কোথাও। তাদের সংগঠন অনেক বড় ছিল, পুরো গ্রাম জুড়েই ছিল ইউনিক ক্লাব। তো এবং এটার একটা অফিসও ছিল আমাদের পুকুরের দক্ষিণ পাড়। তোমাদের কারো কারো স্মরণ থাকতে পারে, বেশ কয়েক বছর ছিল। পরে আমাদের সাথে যে এই লক্ষ্মী পূজা নিয়ে যে দ্বন্দ্বটা হইলো না, এটা এটা নিয়ে বেশ মানে 2-1 বছর ঝগড়াঝাটি চলছে। তারা আমাদেরকে করতে দিবে না, তারা এখান থেকে সরবে না। আর আমরাও লক্ষ্মী পূজা আমরা কোথায় যাব? আমরা তো এই সমিতির সভাপতি হলাম আমি, সেক্রেটারি হইলো ওই যে প্রদীপ ছিল, সাধুর বাড়ির প্রদীপ, আর কেশিয়ার ছিল হইলো ওই যে খুকন, নিখিল করের ভাগিনা খুকন দত্ত। তো আমরা ছোট মানুষ, আমরা যাব কোথায়? আমরা বললাম যে তোমরা স্থানান্তর হও। এটা নিয়ে দ্বন্দ্বটা এমন ছিল যে মানে শেষ পর্যন্ত একদিন স্বপন দত্ত আমাকে রাস্তার মধ্যে পেয়ে বলেই ফেললেন, ভাগিনা, বেশি বাড়াবাড়ি করো না, পায়ের নিচের মাটি কিন্তু নরম হয়ে যাইব, পায়ের নিচের মাটি নরম হয়ে যাবো ভাগিনা। তা আমি ছোট মানুষ, উনি আমারে বলছে, আবার মামা মামা ডাকি, কিছু বলি নাই। পরে যেমনি যেমনি হোক ওরা আমাদের অনেক চাপের মধ্যে পড়ে, বা কোনো দেখলো যে কোনো রকমের এখানে তো যৌক্তিক ব্যাপারটা, আমাদের বাড়িতে পূজাটা হবে, আমাদের সংগঠনের, আমাদের মন্দির, ছাড়তে তো হবেই। পরে তারা ছেড়ে চলে গেলেন। এই যে একটা অহংকার দম্ভ নিয়ে যে জিনিস চলে, সেটা যে বেশি দিন টিকে না, বা ভুল সিদ্ধান্তের কারণে, ভুল নেতৃত্বের কারণে। স্বপন দত্তের নেতৃত্বটা ভুল ছিল। উনি কিন্তু এই যে আজকে যারা গ্রামে নেতৃত্ব দেওয়ার কথা বলে, মানে যাদের পতন হয়েছে, এই যে প্রভু মাস্টার, উত্তম মাস্টার, উনি কিন্তু এদের হেড ছিলেন, এরাই ছিল তখন, হ্যাঁ, এরাই তখন ছিল। তো অহংকার দম্ভ বেশি দিন টিকে না। কয় বছর ছিল এরপরে ইউনিক ক্লাবটা, ওইখানে ঘরটা বা তাদের কার্যক্রম পড়ে গেছে। আর আমরা যে সমিতি করছিলাম সে 91 সালের দিকে, মুক্তপাড়া সমবায় সমিতি, সেটা কিন্তু আমরা দীর্ঘ বছর চালাইছি। 2019 সালে এসে আমরা এটা ডিজলভ করেছি। ছোট আকারে হইলো, নারায়ণগঞ্জে বা এদিক সেদিক করে হইলো, আমাদের এটা ছিল। 2019 সালে এসে আমরা ডিজলভ করেছি। তো বিষয়টা কি, এবং এটার যে লক্ষ্মী পূজা, এটা এখনো চলে।
ওই সময় যে চালু করছিলাম সেটা এখনো চলে। আমাদের বাড়িতে যে লক্ষ্মী পূজাটা এখন হয়, পার্সোনালি এখন আমরা করি, ওই সমিতিটা ডিজলভ হয়ে যাওয়ার কারণে সেটা কিন্তু এখনো চলছে। কারণ আমাদের তো কোনো অহংকার ছিল না, এবং আমার আমার নেতৃত্বে বোধহয় কোনো ভুল ছিল না, যার কারণে আমরা চলতে পারছি। তো এটাকে উদাহরণ হিসেবে নিও তোমরা। নিলে কি হবে, কয়েকটা কথা বলি। সঠিক সিদ্ধান্ত বা নেতৃত্বের ভুলের কারণে, বিশেষ করে কমিটিতে যারা থাকবে, সভাপতি, সেক্রেটারি সব, প্রথম 4-5 জনের মধ্যে যদি নেতৃত্বের ভুল ডিসিশন হয়, তাহলে ওই সমিতি টিকে না। তোমরা তরুণ, তোমাদের উপরে মৈশেল গ্রামের মানুষের অনেক আশা ভরসা। তোমরা এমন কিছু করো না যেটা ভুল হচ্ছে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিও, তারপর সেইভাবে বুঝে শুনে চইল, একটু সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। আর নেতৃত্ব হইতে হবে সবসময় একটু শক্ত মজবুত একজন মানে ব্যক্তিকে লাগবে। হ্যাঁ, পৃথিবীতে ডিক্টেটরশিপের কথা বলে, একনায়কতন্ত্র দরকার নাই, কিন্তু অনেক একনায়কতান্ত্রিক রাজা কিন্তু সফল হয়েছেন, এবং তাদের নামই এখনো, তারাই সফল নেতৃত্বে বোধের, যাদেরকে আইডল মানা হয় সফল নেতৃত্বের মধ্যেই। তো একনায়কতন্ত্র ঠিক চলবে না, গণতন্ত্রের দেশে একনায়কতন্ত্র চলবে না, কিন্তু নেতৃত্বের একটা ভাব থাকতে হবে যে আমার কথাটাই যেন সঠিক হয়। নেতৃত্বটা যখন সঠিক হবে, নেতার কথাটা যদি সঠিক হয় এবং সেটা যদি সাহসী পদক্ষেপ হয়, সেই নেতৃত্ব টিকে। লেজুর বৃত্তিওয়ালা নেতৃত্ব করলে বা দুর্বল চিত্ত নিয়ে নেতৃত্ব করলে ওই নেতৃত্বও টিকে না, এবং ওই নেতৃত্বের সংগঠনও টিকে না। আমি চাই ব্যক্তিগতভাবে এই যে সমিতি, মানে এই যে সংগঠন একাদশ সংঘ, এটা যেন হয় একটা সবার জন্য একটা মানে প্রতীক, যে এরা একটা আইডল হয়ে যাও তোমরা, মানে আইডল হতে পারো তোমরা ভবিষ্যতে, তোমাদেরকে যেন মানুষ ফলো করে। তোমরা এমন কিছু কাজ করবা যেখান থেকে বলবো অমুক অমুক সংগঠনটা এই কাজ করছিল। যেমন আমি তো ইন্সপায়ার করছি, তোমাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটা সবার জন্য অনুকরণীয় হয়েছিল। কিন্তু এই সনে এসে, এই দ্বিতীয় জন্মের সনে এসে যেভাবে লেজুর বৃত্তি শুরু করছো, এটা এইভাবে চলতে থাকলে তোমরা টিকতে পারবা না। আমি তোমাদেরকে বদদোয়া দেই না, আমি অভিজ্ঞতাগুলি দিয়ে তোমাদেরকে বলতেছি। একটু আগে যদিও আমি উষ্মা প্রকাশ করেছি, যাতে ওইখান থেকে তোমরা শিখতে পারো, ভুল সিদ্ধান্ত তোমরা না নাও, পদক্ষেপ হোক সাহসী, এবং কার্যক্রমগুলি হোক মানে যদি সঠিক হয়, আমার আমার পরিকল্পনাটা যদি সঠিক হয়, আমার কাজটা যদি সৎ হয়, তাহলে সেটা হইতে হবে, সাহস নিতে হবে সেই জন্য। কারোর কারোর দিকে, কারোর মুখের দিকে তাকাইয়া আমি সজল কুমার করে, আমি তো এই জন্য বলছি যে যে যখন নাকি বলছি যে গ্রামের কাউকে তোমাদের দরকার হবে না, তোমরা নিজের ভাবে করবা, এককভাবে করবা। যার ভাল লাগে এসে সহযোগিতা করবে, যার ভাল লাগবে না সে আসবে না। বিষয়টা কেন, বিষয়টা হচ্ছে যে তোমাদেরকে সাহস করতে, তোমাদেরকে এগিয়ে যেতে চলা, এগিয়ে যেতে সাহায্য করা। নিজের ভরসায় চলো, আমার দিকে বা ওই সব কুলাঙ্গার দিকে তাকায় লাভ নেই। যারা আমারে কুলাঙ্গার বলে তারা নিজেরাই এখন কুলাঙ্গার হয়ে গেছে, এসব দিকে তাকায় লাভ নেই। আমি আশা করি আমি বুঝাইতে পারছি। আমার কোনো কথায় কষ্ট না পেয়ে আমি অনুরোধ করব যে বিষয়টা যেন এমন হয়, তোমরা সঠিক সিদ্ধান্ত, এই সমিতি দীর্ঘ বছর টিকুক, তোমাদেরকে আমাদের অভিজ্ঞতা, আমাদের আশীর্বাদ থেকে, বা আমার বিশেষ করে আমি আমারটাই বলবো, যেন তোমরা অনেক দূর আগায় যেতে পারো, তোমরা যেন সবার জন্য পথিকৃৎ হইতে পারো, তোমরা যেন সবাইকে সবাই তোমাদের অনুকরণ করে, যাতে আবার যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মটা আসবে, হ্যাঁ, সেই প্রজন্মটা যাতে তোমাদেরকে ফলো করতে পারে। ইউনিক ক্লাবকে কেউ ফলো করেনি। ইউনিক ক্লাবের পুনর্জন্মটা এই যে মানে তোমাদেরটা দেখে তারা এটাকে পুনর্জন্ম দিয়েছিল, তোমাদেরকে হারানোর জন্য তারা এটা পুনর্জন্ম দিয়েছিল। এটা ফলোয়ার হইতে পারে নাই। তোমরাও যেন ওই রকম না হও, তোমরা যেন কারোর জন্য ফলোয়ার হয়ে থাকো, এবং তোমাদেরকে ভালো কিছু যাতে সমাজে প্রতিষ্ঠিত করতে পারো, সমাজের জন্য মঙ্গলজনক কিছু যাতে প্রতিষ্ঠিত হয় তোমাদের দ্বারা, সেই আশীর্বাদ করছি। এই আশীর্বাদ থেকে আমি আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।